হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে আলোচনার জন্য। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রাথমিক স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ নিয়ে। তো প্রথমেই আমরা জানব যে প্রাথমিক স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ কাকে বলে। প্রাথমিক স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ বলতে বোঝায় মানুষের প্রাথমিক চাহিদাগুলি, যেরকম খাদ্য, বস্ত্র, বাসস্থানের যে প্রাথমিক চাহিদা, সেই চাহিদাগুলি নিবারণের জন্য মানুষ যে সকল আর্থিক ক্রিয়াকলাপের সহিত বা যে সকল ক্রিয়াকলাপের সহিত যুক্ত হয় তাকেই আমরা প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ বলতে পারি। এবং এই প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ বলতে গেলে আমাদের অবশ্যই যে কথাটা বলতে হবে সেটি হলো এই প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ কিন্তু সম্পূর্ণ অর্থে প্রকৃতি নির্ভর। অর্থাৎ আমরা এই প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপের সংজ্ঞাটা এভাবেও দিতে পারি যে মানুষ প্রকৃতির ওপর নির্ভর করে যখন তার আর্থিক কর্মসূচি সাধন করে বা সম্পূর্ণ করে তাকেই আমরা প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ বলতে পারি। তো প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ নিয়ে আলোচনার ক্ষেত্রে আমাদের বেশ অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করতে হয়, যার মধ্যে কৃষি অন্যতম। তবে কৃষি ছাড়াও কিন্তু আরো বিভিন্ন অর্থনৈতিক ক্রিয়াকলাপ রয়েছে যেগুলি প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্তর্ভুক্ত, যেরকম মৎস্য চাষ বলতে পারি আমরা, বনজ সম্পদ আহরণের মতো বিভিন্ন কর্মসূচি এই প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্তর্ভুক্ত। তো আজকের ভিডিওতে আমরা এই প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্তর্ভুক্ত কৃষি এই বিষয়টি নিয়ে একটু বিস্তারিত ব্যাখ্যা করব। কৃষি বলতে কি বোঝায় আমাদের প্রথমেই এই বিষয়টি জানতে হবে। কৃষি এই শব্দটির ইংরেজি প্রতিশব্দ দ্বারায় এগ্রিকালচার, এবং এই এগ্রিকালচার কথাটি একটি ল্যাটিন শব্দের রূপান্তর, যার ব্যুৎপত্তিগত অর্থ দ্বারায় মৃত্তিকা কর্ষণ করা বা ভূমি কর্ষণ করা। তাই স্বাভাবিকভাবে আমরা যখনই দেখি বা যখনই বুঝি যে কোনো একটি নির্দিষ্ট স্থানের ভূমি কর্ষিত হচ্ছে বা ভূমি কোপানো হচ্ছে এবং তার মাধ্যমে যে কর্মসূচি সূচিত হয় তাকেই আমরা কৃষি বলি। কিন্তু কৃষির যে বিষয়টি, সেই বিষয়টি কিন্তু এতটা নগণ্য নয়। কৃষি সম্পর্কে জানতে গেলে আমাদের আরো বিস্তারিত জ্ঞান থাকা প্রয়োজন। কৃষি কাকে বলে এই সম্পর্কে বিভিন্ন সময়ে বিভিন্ন অর্থনীতিবিদ বা বিভিন্ন বিজ্ঞানীগণ বিভিন্ন প্রকার সংজ্ঞা প্রদর্শন করেছেন, কিন্তু তার মধ্যে 1951 সালে অধ্যাপক জিমারম্যান বা অর্থনীতিবিদ জিমারম্যান কৃষি সম্পর্কে যে সংজ্ঞাটি দিয়েছিলেন সেটি কিন্তু কৃষির সর্বজনীন সংজ্ঞা হিসাবে সূচিত হয়েছিল। তো সেই সংজ্ঞায় তিনি কি বলেছিলেন? সেখানে তিনি বলেছিলেন কোনো এক নির্দিষ্ট সম্প্রদায়ের মানব বা মানব গোষ্ঠী যখন কোনো একটি নির্দিষ্ট স্থানে স্থায়ীভাবে বসবাস করে এবং স্থায়ীভাবে বসবাসের দ্বারা সেই স্থানে কিছু জীব প্রজাতি, এক্ষেত্রে জীব প্রজাতি বলতে বুঝতে হবে আমাদের নির্দিষ্ট সংখ্যক উদ্ভিদ এবং প্রাণী গোষ্ঠীকে সংরক্ষণ এবং তাদের প্রজননে সহযোগিতা করার মাধ্যমে তাদের বংশ বিস্তারকে সমৃদ্ধ করা, এবং এই সামগ্রিক কার্যাবলীর দ্বারা মানুষ যখন আর্থিকভাবে বা সামাজিকভাবে উন্নতি লাভ করতে পারে তাকেই কিন্তু অধ্যাপক জিমারম্যান কৃষি বলে সংজ্ঞায়িত করেছেন। এবং অধ্যাপক জিমারম্যানের কৃষির এই সংজ্ঞাটি কিন্তু সর্বজন গ্রাহ্য। তো এই সংজ্ঞাটি আমি আরো একবার বলছি, একটু সংক্ষেপে বলছি। কোন একটি নির্দিষ্ট স্থানে যখন কোন একটি নির্দিষ্ট মানব সম্প্রদায় স্থায়ীভাবে বসবাসের দ্বারা কোন একটি নির্দিষ্ট জীব প্রজাতিকে সংরক্ষণ, তাদের বংশগতি এবং বংশধারায় সহযোগিতার মাধ্যমে যে আর্থিক কর্মসূচি বা সামাজিক কর্মসূচি পালন করে তাকেই কৃষি বলে। কৃষি সম্পর্কে আমাদের আলোচনার ক্ষেত্রে আমরা সমগ্র পৃথিবীতে বিভিন্ন স্থানে, বিভিন্ন দেশে, বিভিন্ন মহাদেশে বিভিন্ন প্রকৃতির কৃষি ব্যবস্থা আমরা লক্ষ্য করতে পারি। তো কৃষির এই যে শ্রেণী বিভাগ বা বিভিন্ন প্রকারের যে কৃষি ব্যবস্থা, সেই কৃষি ব্যবস্থা শ্রেণী বিভাগ বিভিন্ন ভিত্তিতে করা হয়েছে। তো আজকে আমরা সেই কৃষির শ্রেণী বিভাগের প্রাথমিক ভিত্তিকে অনুসরণ করে সেই শ্রেণী বিভাগটা আলোচনা করব। তো কৃষির প্রাথমিক ভিত্তিকে অনুসরণ করে কৃষির এই শ্রেণী বিভাগটি কি? সেটি হচ্ছে জলবায়ুর ওপর ভিত্তি করে কৃষির শ্রেণী বিভাগ। জলবায়ুর উপর ভিত্তি করে কৃষিকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, অর্থাৎ কোন প্রাকৃতিক পরিবেশে কোন জলবায়ু অঞ্চলে কৃষি ব্যবস্থা সম্পন্ন হচ্ছে তার উপর ভিত্তি করে কৃষিকে মূলত দুই ভাগে শ্রেণী বিভাগ করা হয়। সেই শ্রেণী বিভাগ কি? এক নম্বরে আমরা বলবো আর্দ্র কৃষি, এবং তারপরে আমরা আলোচনা করব শুষ্ক কৃষির কথা। তো প্রথমে আমরা জানবো যে আর্দ্র কৃষি কাকে বলে।
আর্দ্র কৃষি হলো সেই প্রকারের কৃষি যখন কোনো একটি নির্দিষ্ট আর্দ্র জলবায়ু অঞ্চলে উপযুক্ত বৃষ্টিপাতের উপস্থিতির দ্বারা এবং যথেষ্ট পরিমাণে জলের উপস্থিতির দ্বারা যে কৃষি ব্যবস্থা গড়ে ওঠে তাকে আমরা আর্দ্র কৃষি বলি। অর্থাৎ যে জলবায়ু অঞ্চলে বা যে নির্দিষ্ট প্রাকৃতিক পরিবেশে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিক বা স্বাভাবিকের থেকেও বেশি, অর্থাৎ যে সকল স্থানে জলের কোনো অভাব নেই, সেই সকল স্থানে, অর্থাৎ আমরা বলতে পারি অবশ্যই একটি অনুকূল স্থানে যখন যে কৃষি ব্যবস্থা গড়ে ওঠে প্রচুর জলের সমারোহে এবং অনুকূল জলের উপস্থিতিতে, তাকেই কিন্তু আমরা আর্দ্র কৃষি বলতে পারি। এবার কথা হলো যে পৃথিবীর কোন কোন অঞ্চলে এই আর্দ্র কৃষি লক্ষ্য করা যায়। অবশ্যই আমরা বলতে পারি পৃথিবীর যে সকল স্থান আর্দ্র, পৃথিবীর যে সকল স্থানে বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেশি, যে সকল স্থানে বৃষ্টিপাতের পরিমাণ যথোপযুক্ত কোন একটা কৃষি ব্যবস্থা পরিচালনার জন্য, সেই সকল স্থানে কিন্তু আর্দ্র কৃষি পরিলক্ষিত হয়। কিন্তু যদি দেশের হিসাবে আমরা বলি বা অক্ষাংশগত হিসাবে বলি, সেক্ষেত্রে আমাদের বলতে হবে পৃথিবীর নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অন্তর্ভুক্ত দেশগুলিতে এবং ক্রান্তীয় মণ্ডলে মহাদেশের পূর্ব দিকের যে দেশগুলি রয়েছে সেই সকল দেশগুলিতে কিন্তু এই আর্দ্র কৃষি লক্ষ্য করা যায়। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি ভারতের অধিকাংশ স্থান, বাংলাদেশ, মায়ানমার, এছাড়া ব্রাজিলের বিস্তীর্ণ অঞ্চল, এছাড়া নিরক্ষীয় জলবায়ু অঞ্চল বা নিরক্ষরেখার উভয় পাশে ম্যাক্সিমাম যে দেশগুলি রয়েছে সেখানে এই আর্দ্র কৃষি পরিলক্ষিত হয়। তো আর্দ্র কৃষিতে উৎপাদিত কৃষিজ ফসলগুলি কি কি রয়েছে, আমরা হয়তো কিছুটা অনুমান করতে পারি বা অনুমান করেছি যে আর্দ্র অঞ্চলে কোন কোন কৃষিজ ফসল উৎপাদন ভালো হয়। আর্দ্র অঞ্চলে সব থেকে ভালো যে কৃষিজ ফসলগুলি রয়েছে তার মধ্যে অন্যতম হলো ধান, পাট, বিভিন্ন প্রকারের শাকসবজি। এছাড়াও আর্দ্র যে জলবায়ু অঞ্চল, সে আর্দ্র জলবায়ু অঞ্চলে বিভিন্ন প্রকারের ফলের চাষও ভালো হয়। এইভাবে আর্দ্র কৃষির বিভিন্ন প্রকারের উৎপাদিত যে ফসল সেই সম্পর্কে আমরা জেনে নিলাম। এরপরে আমরা জানবো যে আর্দ্র কৃষির বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো কি। পৃথিবীর যে সকল স্থানগুলিতে আর্দ্র কৃষি লক্ষ্য করা যায় সেই সকল স্থানগুলিতে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু সাধারণত 150 থেকে 200 সেন্টিমিটার বা তারও অধিক হয়ে থাকে এবং পৃথিবীর আর্দ্র কৃষি ব্যবস্থা সেই অঞ্চলগুলিতেই অধিকাংশ ক্ষেত্রে লক্ষ্য করা যায় যেখানে বছরের অধিকাংশ সময়টাই থাকে আর্দ্র প্রকৃতির, অর্থাৎ বছরে বেশিরভাগ সময়ে যে অঞ্চলে কম বেশি বৃষ্টিপাতের প্রাধান্য লক্ষ্য করা যায়। তো আর্দ্র কৃষিতে এই যে বৃষ্টিপাতের সহযোগিতা রয়েছে এবং বাতাসের যে আর্দ্রতা রয়েছে, এর ফলে কি হয়েছে, আর্দ্র কৃষি ব্যবস্থায় জলসেচের প্রয়োজনীয়তা সেভাবে নেই এবং জলসেচের প্রয়োজনীয়তা সেভাবে না থাকার জন্য আর্দ্র কৃষিতে কিন্তু কৃষকের খরচ অনেকটাই কম হয়ে থাকে এবং আর্দ্র কৃষি ব্যবস্থাকে অনেকাংশেই বলা হয় প্রথাগত কৃষি ব্যবস্থা। যেহেতু কম খরচে কৃষক ফসল উৎপাদন করতে পারে, তাই এই অঞ্চলে কিন্তু কৃষি জমি থেকে উৎপাদিত ফসলের উৎপাদন হার অনেক বেশি থাকে। কোন একটি নির্দিষ্ট বা স্বল্প পরিমাণ জমির ওপর কিন্তু কৃষকদের চাহিদা অনেক বেশি থাকে, তাই মাথা পিছু জমির পরিমাণ সংক্ষিপ্ত হলেও উৎপাদিত ফসলের পরিমাণ কিন্তু অনেক বেশি হয়ে থাকে। যেহেতু অনুকূল জলবায়ু অঞ্চলে কৃষি ব্যবস্থা হয়ে থাকে, তাই আধুনিক যন্ত্রবিদ্যার প্রয়োগ এই কৃষি ব্যবস্থায় কিন্তু সেভাবে লক্ষ্য করা যায় না। তো এত সকল কিছুর পরেও আমরা আর্দ্র কৃষি সম্পর্কে বেশ কিছু সুবিধা এবং অসুবিধা খুঁজে বের করেছি। তো প্রথমে সুবিধার কথা বলি। আলটিমেটলি আর্দ্র কৃষির ক্ষেত্রে সুবিধার ভাগটাই কিন্তু বেশি। কেন বেশি? কারণ প্রথম সুবিধা হচ্ছে এক্ষেত্রে খরচ কম, জলসেচের প্রয়োজন না হওয়ার জন্য এক্ষেত্রে খরচ অনেকটাই কম হয় কৃষকের। এবং আর্দ্র কৃষির ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যায়, একজন কৃষক বছরের পর বছর একই প্রকারের ফসল চাষাবাদ করার জন্য ওই নির্দিষ্ট ফসল উৎপাদনের ক্ষেত্রে কৃষকের দক্ষতা অনেক বৃদ্ধি পায়। আধুনিক যন্ত্রবিদ্যার ব্যবহার এই কৃষি ব্যবস্থায় নেই। এটা একদিকে যেরকম সমস্যা, আর একদিকে একটা সুবিধার ক্ষেত্র প্রস্তুত করে। কেমন সুবিধা? কারণ এই যে আধুনিক যন্ত্রবিদ্যার প্রয়োগ নেই, তার ফলে কি হয়েছে, সমাজের প্রাথমিক স্তরের কৃষকরা এই কৃষি ব্যবস্থায় কিন্তু অনেকটা সাবলীল। এর পাশাপাশি আমরা বলবো আর্দ্র কৃষির বেশ কিছু অসুবিধার কথা। ভারত বাংলাদেশ
মায়ানমারের মতো মৌসুমী জলবায়ু অধ্যুষিত অঞ্চলে এই আর্দ্র কৃষি লক্ষ্য করা যায়। কিন্তু আমরা জানি মৌসুমী জলবায়ু অধ্যুষিত এই অঞ্চলগুলি কিন্তু ঋতুগত তারতম্য অনেক সময় লক্ষ্য করা যায়। অর্থাৎ বছরের নির্দিষ্ট সময় যদি বৃষ্টিপাতের পরিমাণ এক্ষেত্রে কম হয়ে থাকে, অর্থাৎ ঋতুর ওপর যে নির্ভরশীলতা, সেই নির্ভরশীলতার জন্য কিন্তু অনেক সময়ই স্বাভাবিক যে কৃষি প্রণালী সেটা কিন্তু ব্যাহত হয়। তাই এই যে বৃষ্টিপাতের যে অসম বন্টন, এটা আর্দ্র কৃষির একটা প্রধান সমস্যা। আবার কোনো কোনো সময় দেখা যাচ্ছে যে অতিরিক্ত বৃষ্টিপাত অর্থাৎ বন্যা বা স্বল্প বৃষ্টিপাতের দ্বারা খরা, অর্থাৎ জলবায়ুর উপর নির্ভরশীল করে কোনো বছর খরা বা কোনো বছর বন্যার প্রকোপে কিন্তু এই কৃষি ব্যবস্থা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। তো এই ছিল আমাদের মোটামুটি আর্দ্র কৃষি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা। এরপরে আমরা আলোচনা করব শুষ্ক কৃষি সম্পর্কে। শুষ্ক কৃষি কাকে বলে? পৃথিবীর যে সকল অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে কম, সাধারণত সেটা দাঁড়ায় 50 থেকে 75 সেন্টিমিটার বা তারও কম, সেই সকল শুষ্ক জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাতের স্বল্পতা এবং জলসেচের অভাব বোধকে তুচ্ছ করে বা সরিয়ে রেখে প্রতিকূল পরিস্থিতির মাঝেও যে কৃষি ব্যবস্থা গড়ে ওঠে তাকে আমরা বলে থাকি শুষ্ক কৃষি। তো এবার কথা, পৃথিবীর কোন অঞ্চলগুলিতে এই শুষ্ক কৃষি লক্ষ্য করা যায়? খুব সাধারণভাবে বলে দিতে পারি, পৃথিবীর যে সকল স্থান শুষ্ক সেখানেই শুষ্ক কৃষি। কিন্তু এভাবে বললে হবে না, আমাদের একটু বিস্তারিত যেতে হবে। তো সেক্ষেত্রে আমাদের প্রথমেই আমরা আলোচনা করব অক্ষাংশগত অবস্থান দিক থেকে আমরা এই আলোচনাটা করব। নিরক্ষীয় অঞ্চলে কিন্তু সেভাবে শুষ্ক অঞ্চল নেই, কারণ আমরা জানি সমগ্র নিরক্ষীয় এবং নিরক্ষরেখার উভয় পাশের বেশ কিছুটা স্থানই সারা বছরই কিন্তু আর্দ্র প্রকৃতির থাকে। তাই নিরক্ষীয় অঞ্চল বাদে ক্রান্তীয় এবং উপক্রান্তীয় বা নাতিশীতোষ্ণ মণ্ডলের অন্তর্ভুক্ত বিভিন্ন দেশগুলিতে এই শুষ্ক কৃষি লক্ষ্য করা যায়। মূলত ক্রান্তীয় মণ্ডলের যে দেশগুলি রয়েছে, সেই ক্রান্তীয় মণ্ডলে মহাদেশের পশ্চিম দিকে আয়ন বায়ুতে জলীয় বাষ্পের স্বল্পতার জন্য সেই অঞ্চল কিন্তু সারা বছরই শুষ্ক প্রকৃতির থাকে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ভারতের পশ্চিমাংশ, পাকিস্তান এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলি, আমরা বলতে পারি অস্ট্রেলিয়া মহাদেশের মধ্যভাগ এবং পশ্চিম ভাগের কথা। এই যে সকল দেশগুলি রয়েছে, এছাড়াও আমাদের সমগ্র বিশ্বের বিভিন্ন দেশগুলি, নাতিশীতোষ্ণ মণ্ডলের যে দেশগুলি রয়েছে সেই মহাদেশে, অর্থাৎ নাতিশীতোষ্ণ মণ্ডল কিন্তু এটা কিছুটা ভিন্ন। নাতিশীতোষ্ণ মণ্ডলে পশ্চিমা বায়ুর প্রবাহ পথে মহাদেশের পূর্বাঞ্চলে বৃষ্টিপাত কম হয়, তাই সেই নাতিশীতোষ্ণ মণ্ডলে মহাদেশের পূর্বাঞ্চলের যে বিভিন্ন দেশগুলি রয়েছে, সামগ্রিকভাবে এই দেশগুলি শুষ্ক কৃষির অন্তর্ভুক্ত। তো আমরা জেনে নিলাম পৃথিবীর কোন কোন অঞ্চলে শুষ্ক কৃষি পরিলক্ষিত হয়। এরপরে আমরা জানবো যে শুষ্ক কৃষিতে উৎপাদিত কৃষিজ ফসলগুলি কি কি। এক্ষেত্রে আমরা কিছুটা অনুমান করতে পারি যে শুষ্ক ঋতুতে কোন কোন ফসলগুলি চাষ হয়। শুষ্ক ঋতুতে চাষ হয় সব থেকে প্রধান যে কৃষিজ ফসল সেটি হচ্ছে ধান। ধান হচ্ছে শুষ্ক কৃষির প্রধান উদাহরণ। এছাড়া শুষ্ক কৃষিতে উৎপাদন হয় এমন অন্যান্য কৃষিজ ফসলগুলির মধ্যে রয়েছে কার্পাস রয়েছে, যব রয়েছে, ভুট্টা রয়েছে, জোয়ার রয়েছে, বাজরা রয়েছে, রাগি রয়েছে, অর্থাৎ মিলেট জাতীয় আরো বিভিন্ন খাদ্যশস্য কিন্তু এই শুষ্ক কৃষিজ ফসলের প্রধান উৎপাদিত দ্রব্য। তো এরপরে আমরা জানবো যে শুষ্ক কৃষির বেশ কিছু বৈশিষ্ট্যের কথা। আমরা প্রথমেই বলে রেখেছিলাম যে একটা প্রতিকূলতার মধ্যে, অর্থাৎ জলবায়ুগত প্রতিকূলতার মধ্যে এই শুষ্ক কৃষি ব্যবস্থা গড়ে ওঠে। তো সেই প্রতিকূলতার মধ্যে কৃষিজ ফসল প্রণালী সম্পাদন করার জন্য যে বিশেষ বৈশিষ্ট্যগুলো এই কৃষি ব্যবস্থা রয়েছে সেগুলি কি? প্রথম কথা হচ্ছে শুষ্ক কৃষি অঞ্চলে সেখানে বৃষ্টিপাতের স্বল্পতার জন্য সেভাবে কিন্তু ভৌম জলের প্রাপ্তিও নেই। আর ভৌম জলের প্রাপ্তি না থাকার জন্য জলসেচের সুযোগ সুবিধাও কিন্তু এই কৃষি ব্যবস্থায় সেভাবে লক্ষ্য করা যায় না। তাই ওই যে সামান্য বৃষ্টির জল, সেই বৃষ্টির জলকেই আধুনিক প্রযুক্তির দ্বারা সংরক্ষণ করে সেটাই কিন্তু বছরের অধিকাংশ সময় ব্যবহার করতে হয়। মৃত্তিকাস্থ যে জল থাকে সেই জলকে ধরে রেখে সারা বছর যাতে তার থেকে কৃষিজ ফসল উৎপাদন করা যেতে পারে, তাই শুষ্ক কৃষি ব্যবস্থায় মৃত্তিকার জল ধরে রাখার জন্য একটি আধুনিক পদ্ধতির লক্ষ্য করা যায়। সেই পদ্ধতিটাকে আমরা বলি মালচিং পদ্ধতি। মালচিং পদ্ধতি কি? শুষ্ক কৃষি অঞ্চলগুলিতে
একটি কৃষিজ ফসল উৎপাদন হয়ে যাওয়ার পর সেই কৃষিজ ফসলের যে উদ্বৃত্ত অংশ বা খড় সেটি কৃষি জমির ওপর সম্পূর্ণভাবে বিছিয়ে দেওয়া হয়। এইভাবে বিছিয়ে দেওয়ার উদ্দেশ্য কি থাকে? বিছিয়ে দেওয়া হলে কি হয়েছে, বাষ্পীভবনের হাত থেকে ওই মৃত্তিকা রক্ষা পায়। উপরন্তু ওই যে আমাদের যে ফসলের যে খড় রয়েছে সেই খড় কিন্তু পরবর্তী সময়ে পচে গিয়ে হিউমাস রূপে ওই মৃত্তিকার উর্বরতা অনেকটা বাড়িয়ে দেয়। তো এইভাবে মালচিং পদ্ধতিতে মৃত্তিকার আর্দ্রতা সংরক্ষণের দ্বারা শুষ্ক কৃষি পদ্ধতি কিন্তু সম্পাদিত হয়ে চলেছে। এছাড়াও শুষ্ক কৃষি ব্যবস্থায় যেহেতু একটি প্রতিকূল পরিস্থিতির মধ্যে কৃষি ব্যবস্থা পরিচালিত হয়, তাই কিন্তু বিভিন্ন আধুনিক যন্ত্রপাতির ব্যবহার সেক্ষেত্রে অবশ্যই কাম্য। তাই অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কৃষিজ ফসল উৎপাদনের ক্ষেত্রে মোট খরচ কিন্তু অনেক ক্ষেত্রে বেড়ে যাচ্ছে। আধুনিক যন্ত্রপাতি বা আধুনিক প্রযুক্তির ব্যবহারের জন্য কিন্তু অনেক সময়ই দেখা যায় এই অঞ্চলগুলিতে কৃষকদের দক্ষতা সেভাবে পরিস্ফুট হয় না, বা প্রাথমিক স্তরের যে কৃষকরা রয়েছে তারা কিন্তু এই কৃষি প্রণালীর সাথে সেভাবে ওতপ্রোতভাবে জড়িত হতে পারে না। বস্তুতপক্ষে তাদের কিন্তু বিকল্প কোন একটি পেশার সাথে যুক্ত হতে হয়। তো এইভাবেই দেখা যাচ্ছে শুষ্ক কৃষির এই প্রধান বৈশিষ্ট্যগুলোকে যদি আমরা আলোচনা করি, সেই তার মধ্য থেকেই বেশ কিছু সুবিধা অসুবিধা কিন্তু আমরা পেয়ে যাই। সুবিধার কথা বলি, শুষ্ক কৃষি ব্যবস্থায় এমন কিছু কৃষিজ ফসল উৎপাদিত হয় যেগুলি কিন্তু আর্দ্র অঞ্চলে উৎপাদন সম্ভব নয়। যেমন যদি আমরা গমের প্রসঙ্গই আলোচনা করি, সমগ্র বিশ্বের মধ্যে একটি অন্যতম প্রধান খাদ্যশস্য হচ্ছে এই গম। এই গম কিন্তু শুষ্ক ঋতুতেই ভালো হয়, তাই গম শুষ্ক কৃষির প্রধান কৃষিজ ফসল, এবং সেই গম উৎপাদনের দ্বারা সমগ্র বিশ্বকে বিভিন্ন প্রকারের খাদ্যদ্রব্য সরবরাহে যে রসদ সেটা কিন্তু এই শুষ্ক কৃষির থেকে চলে আসছে। তো এই যে বিভিন্ন শুষ্ক ফসল, শুষ্ক বা রবি ফসল বা মিলেট জাতীয় ফসল চাষের ক্ষেত্রে শুষ্ক কৃষির কিন্তু একটা অভূতপূর্ব গুরুত্ব রয়েছে। অসুবিধার কথা যদি বলি, যেহেতু আমাদের শুষ্ক কৃষি ব্যবস্থা একেবারেই আমাদের জলবায়ুর প্রতিকূল, জলবায়ু ব্যবস্থার প্রতিকূল বা প্রাকৃতিক পরিবেশের প্রতিকূল, তার জন্য দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রেই যে আধুনিক যন্ত্রপাতি বলো, আধুনিক প্রযুক্তি বলো বা আধুনিক কোনো ব্যবস্থাপনা, সামগ্রিকভাবে কিন্তু খরচ, কৃষকের খরচ অনেকটা বেড়ে যাচ্ছে। তাই অতিরিক্ত খরচ এই কৃষির একটা অন্যতম সমস্যা। তাছাড়াও প্রাকৃতিক বিপর্যয় এবং দুর্যোগ সেগুলো কিন্তু শুষ্ক কৃষিতে বিভিন্ন সময় আঘাত হানে, ফলে শুষ্ক কৃষি ব্যবস্থা বিভিন্ন সময় কিন্তু বিপন্ন হয়ে যায়। এছাড়া বিশ্ব উষ্ণায়নের যে প্রভাব, সেই উষ্ণায়নের প্রভাবের দ্বারা পৃথিবীর গড় উষ্ণতা কিন্তু আরো বেড়ে যাচ্ছে, তার ফলে মরুকরণের হার অনেক বেড়ে যাচ্ছে। ফলে পৃথিবীর শুষ্ক কৃষি যে সকল অঞ্চলগুলিতে, যে সকল দেশগুলিতে বা মহাদেশীয় অংশে গড়ে উঠেছিল, সেই সকল অংশগুলো কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাই যে মরুভূমির অভ্যন্তরে বিলীন হয়ে পড়ছে। তো এইভাবে বিলীন হয়ে পড়ার ফলে কিন্তু শুষ্ক কৃষি অঞ্চলে জমির পরিমাণ ক্রমশ হ্রাস পাচ্ছে। তো এইভাবে শুষ্ক কৃষি ব্যবস্থা বিভিন্ন সুবিধা অসুবিধার মধ্যে কিন্তু সমগ্র বিশ্বে একটা অন্যতম কৃষি পদ্ধতি বা কৃষি ব্যবস্থা হিসাবে বর্তমান রয়েছে। তো আজকের ভিডিওতে আমরা এইভাবে পৃথিবীর জলবায়ু ভিত্তিক আর্দ্র এবং শুষ্ক কৃষি ব্যবস্থা সম্পর্কে আলোচনা করলাম। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্টসের মাধ্যমে জানাবে। থ্যাংক ইউ।